চলুন কোনো ভূমিকা ছাড়াই সরাসরি শুরু করা যাক আজকের এই দারুণ ইন্টারেস্টিং বিশ্লেষণটি। আজ আমরা এমন একজনের রাজনৈতিক উত্থান পতন নিয়ে একদম নিরপেক্ষ কাটাছেঁড়া করব, যাকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়। ঠিক তাই, আমরা কথা বলছি অমিত শাহের স্ট্র্যাটেজিক প্লেবুক নিয়ে। এখানে কোনো রাজনৈতিক তরজা নেই, আমাদের ফোকাস শুধু তার কাজের ধরন আর রণকৌশলের ওপর। এমন এক নাম যাকে মানুষ হয় গভীরভাবে ভালোবাসে, নয়তো মারাত্মক ভয় পায়। এই অদ্ভুত একটা বৈপরীত্যই কিন্তু বুঝিয়ে দেয় ভারতীয় রাজনীতিতে তার প্রভাব ঠিক কতটা। মানুষটি ক্যামেরার ঝলকানি এড়িয়ে একদম নিঃশব্দে পর্দার আড়াল থেকে ঘুঁটি সাজাতে বেশি পছন্দ করেন। কিভাবে তিনি গোটা দেশের রাজনৈতিক মানচিত্রটাকেই একেবারে খোলন নলচে বদলে দিয়েছেন, সেটাই আজ আমরা এক এক করে ডিকোড করব। প্রথম ভাগ, মাস্টার স্ট্র্যাটেজিস্টের উত্থান। একদম তৃণমূল স্তর থেকে ১৯৭৭ সালে মাত্র ১৩ বছর বয়সে পোস্টার সাঁটানো দিয়ে শুরু হয়েছিল এই অবিশ্বাস্য জার্নি। এখন সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হল তার পড়াশোনা এবং ব্যাকগ্রাউন্ড। বায়োকেমিস্ট্রি ছাত্র ছিলেন তিনি, যেখান থেকে তিনি শিখেছেন কিভাবে যে কোনো বড় সমস্যার একদম মাইক্রো বা অণু পর্যায়ে গিয়ে সমাধান বের করতে হয়। এরপর এলেন শেয়ার বাজারে, হলেন স্টক ব্রোকার, আর রাজনীতিতে এসে এই দুটো বিদ্যাকেই তিনি কাজে লাগালেন অদ্ভুতভাবে। তিনি বুঝতে শিখেছিলেন কোন শেয়ারটা ডুবছে আর কোনটা লাভজনক। তার কাছে যেন এক একটা পোলিং বুথ হয়ে উঠল এক একটা শেয়ার, আর ভোটাররা হলেন বিনিয়োগকারী। এই যে ডেটা নির্ভর একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটাই কিন্তু তাকে বাকি সবার থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। দ্বিতীয় ভাগ, এক অটুট অংশীদারিত্ব তৈরি। ১৯৮২ সাল থেকে নরেন্দ্র মোদীর সাথে গড়ে ওঠা ৪০ বছরের এক ঐতিহাসিক সম্পর্ক, যার ভিত্তি হল অন্ধবিশ্বাস। ৯০-এর দশকে নরেন্দ্র মোদীকে যখন গুজরাটের বাইরে পাঠানো হয়েছিল, তখন কিন্তু অমিত শাহই ছিলেন গুজরাটে তার চোখ ও কান। ২০০২ সালের পরবর্তী সময়ে সব রকম আইনি লড়াইয়ে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এই জুটি মিলে দলের ভেতরের পুরনো ভিআইপি কালচার ভেঙে একদম কড়া একটা পারফরমেন্স কালচার তৈরি করে ফেলেন। কাজ করলে তবেই দলে দাম মেলবে। যদিও সমালোচকরা বরাবরই বলে আসছেন যে এই কঠোর নিয়ন্ত্রণের ফলে দলের ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তৃতীয় ভাগ, নির্বাসন থেকে রাজনৈতিক পুনরুত্থান। ২০১০ সালে সেই গভীর সংকট, যা আসলে তাকে জাতীয় স্তরের স্ট্র্যাটেজিস্ট হিসেবে গড়ে তুলেছিল। ২০১০ সাল, সোহরাবুদ্দিন মামলায় গ্রেফতার, জেল এবং তারপর নিজের রাজ্য গুজরাট থেকেই নির্বাসন বা তড়িপাড়। অনেকেই ভেবেছিলেন ব্যাস এখানেই হয়তো কেরিয়ার শেষ। কিন্তু জেলে বসে ভেঙে পড়ার বদলে তিনি কি করলেন জানেন? তিনি গভীরভাবে চাণক্য নীতি পড়তে শুরু করলেন। এরপর দিল্লির গুজরাট ভবনের একটা ছোট্ট ঘরে বসে সারা দেশের ক্ষমতা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করলেন। ২০১৪ সালে যখন আদালত থেকে ক্লিন চিট পেলেন, ততদিনে সারা দেশে প্রত্যাবর্তনের জন্য তিনি একদম প্রস্তুত। চতুর্থ ভাগ, জাতীয় মানচিত্র নতুন করে আঁকা। ২০১৩ সালে উত্তরপ্রদেশের দায়িত্বে আসা এবং নিন্দুকদের রীতিমতো চমকে দেওয়া। রাজনীতির ধরনটাই বদলে দেওয়া একটা যুগান্তকারী কনসেপ্ট হল পান্না প্রমুখ। পুরো বুথ নয়, ভোটার তালিকার মাত্র একটা পাতা বা পান্নার দায়িত্ব দেওয়া হয় একজন নিবেদিত কর্মীকে। ভাবা যায়? একদম মাইক্রো ম্যানেজমেন্ট যাকে বলে। শোনা যায় তিনি রাত ২টোর সময়ও কর্মীকে ফোন করে খোঁজ নিতেন যে নির্দিষ্ট ওই ভোটারের বাড়িতে সে চা খেয়ে এসেছে কিনা। আর এই বিষয়টা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় তার তৈরি করা সেনাদলের বিস্বাদত্ব। শুধু উত্তরপ্রদেশে ১.৫ লক্ষ পান্না প্রমুখের একটা অভেদ্য দেওয়াল তৈরি হয়েছিল। রেজাল্ট, ২০১৪ সালের নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টি আসন। একেবারে অপ্রত্যাশিত একটা জয়। তার এই রাজনৈতিক সম্প্রসারণের জেদটা সত্যি দেখার মতো। উত্তরপ্রদেশে খণ্ডিত ভোট ব্যাংকে এক করা, পশ্চিমবঙ্গে বহিরাগত তকমা ঘুচিয়ে ২০১৯-এ ১৮টি আসন জয়, আর উত্তর পূর্বে প্রান্তিক অবস্থান থেকে বড় শক্তিতে পরিণত হওয়া। সমর্থকরা যাকে দারুণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলে প্রশংসা করেন, সমালোচকরা ঠিক সেখানে কড়া ভাষায় অভিযোগ করেন যে এই জয়ের পেছনে ধর্মীয় মেরুকরণের একটা বিশাল ভূমিকা রয়েছে। পঞ্চম ভাগ, বিতর্ক এবং ক্ষমতার সমীকরণ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার মেয়াদ এবং জাতীয় নিরাপত্তার বড় সিদ্ধান্তগুলো নিয়ে তৈরি হওয়া তীব্র মেরুকরণ। অনুচ্ছেদ ৩৭০ বাতিলের অপারেশনটার দিকে একবার তাকানো যাক।
ইন্টারনেট শাটডাউন, স্থানীয় নেতাদের আটক, স্যাটেলাইট ফোনে নজরদারি সবকিছু একদম ঘড়ির কাঁটা ধরে নিখুঁতভাবে চূড়ান্ত গোপনীয়তার সাথে করা হয়েছিল, যাতে এক ফোঁটাও রক্তপাত না হয়। তার এই ক্লিনিক্যাল এক্সিকিউশন একদিকে যেমন তুমুল প্রশংসা করিয়েছে, ঠিক তেমনই গণতান্ত্রিক অধিকার হরণ আর দীর্ঘমেয়াদী বিধি নিষেধের কারণে প্রবল সমালোচনারও জন্ম দিয়েছে। রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় বিতর্কটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একদিকে বিরোধীদের দাবি ইডি বা সিবিআইকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানো হচ্ছে এবং দুর্নীতিবাজ নেতাদের দলে টেনে ওয়াশিং মেশিনের মতো সাদা করা হচ্ছে। অন্যদিকে শাহের নিজস্ব যুক্তি হল তদন্তকারী সংস্থাগুলো সম্পূর্ণ স্বাধীন, আর যারা দুর্নীতিগ্রস্ত কেবল তারাই আইনের মুখোমুখি হচ্ছে। একদম সরাসরি দুটো ভিন্ন মত, আর এই বিতর্ক কিন্তু আজও সমান তালে চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার ট্র্যাক রেকর্ডে একটা বেশ নিরপেক্ষ দৃষ্টি দেওয়া যাক। একদিকে নাক্সলদের প্রভাব কমানো আর উত্তর পূর্বে দশকের পর দশক ধরে চলা বিদ্রোহের সমাধান, এগুলো তার বিশাল সাফল্য। কিন্তু উল্টো দিকে মণিপুরের অমীমাংসিত জাতিগত সহিংসতা এবং অস্থিরতা তার প্রশাসনের জন্য একটা বিরাট প্রশ্নচিহ্ন। এছাড়া সিএএ বা কার্যকর করার পর ভারত জুড়ে ওঠা তীব্র ধর্মনিরপেক্ষ বিক্ষোভও প্রমাণ করে যে তার নেওয়া কড়া সিদ্ধান্তগুলো ঠিক কতটা আলোড়ন ফেলতে পারে। ষষ্ঠ ভাগ, মেশিনের পেছনের মানুষটি। এই বিশাল নির্মম রাজনৈতিক মেশিনের আড়ালে মানুষটা ব্যক্তিগত জীবনে কেমন, সেটাই এখন জানব। মানুষটার কাজের এনার্জি দেখলে অবাক হতে হয়। ভোর 4টে পর্যন্ত টানা কাজ, দেশের সমস্ত জেলা সভাপতির নাম একেবারে ঠোঁটস্থ রাখা, আর মারাঠা ইতিহাসের গভীর চর্চা। ভাবা যায় 2019 সালে ঘাড়ের সার্জারি হওয়ার ঠিক পরের দিনই তিনি কাজে ফিরেছিলেন। এর মধ্যে কিন্তু তার একটা দারুণ রসবোধ আছে। একবার ওজন কমানোর পর এক সাংবাদিক যখন কারণ জিজ্ঞেস করেন, তিনি হাসতে হাসতে বলেছিলেন, আমি চিনিকে বিরোধী দল ভেবে নিয়েছিলাম আর তারপর সেটাকে ডায়েট থেকে পুরোপুরি সাফ করে দিয়েছি। সপ্তম এবং শেষ ভাগ 2029-এর রোডম্যাপ। ভারতীয় রাজনীতির ভবিষ্যৎ নিয়ে যে বিশাল আলোচনা চলছে, এবার আমরা ঠিক সেখানেই পৌঁছে গেছি। আর এখানেই চলে আসে সেই চূড়ান্ত প্রশ্ন, কিং মেকার নাকি কিং? যে মানুষটা একা হাতে এত বড় একটা সংগঠন দাঁড় করালেন, পর্দার আড়াল থেকে একের পর এক সরকার গড়লেন, তার কি সেই জনপ্রিয় জনভিত্তি আছে যা দিয়ে তিনি নিজেই একদিন প্রধানমন্ত্রী পদে বসতে পারেন? 2029 সালে কি তিনি নিজেই হাল ধরবেন, নাকি বরাবরের মতো কিং মেকার হয়েই থাকবেন? এই একটা প্রশ্নই এখন ভারতের রাজনীতির অলিন্দে সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। উত্তরটা পেতে হলে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।